হরিহরপুরের গাঁয়ের জমিদার তার হাভেলির বাইরে বসেছিল। তখনই তার চাকর মোহন একটা বাক্স নিয়ে সেখানে পৌঁছালো। শেঠজি, শেঠজি, আপনার ফসল রাজ্যে প্রত্যেকবারের মতোই সবচেয়ে ভালো দামে বিক্রি হয়েছে। এই বাক্সটি সোনার মুদ্রা দিয়ে ভর্তি, দেখুন। আরে ফালতু কথা বন্ধ কর মোহন, তোকে কতবার বলেছি যে এসব কথা হাভেলির দেওয়ালের ভিতর করতে হবে, বাইরে না। চল বাক্সটা নিয়ে ভিতরে চল, কেউ দেখছে না। চল চল চল, আয় আয় আয়। সুনিতা, এই নাও ভাই, এটা একদম খাঁটি মাল। এটা কিনে সিন্ধুকে রেখে দাও। আমাদের ফসল প্রত্যেকবারের মতোই ভালো দামে এবারও বিক্রি হয়েছে। হা 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 হা। কেন বিক্রি হবে না? আমাদের জমি খুব উর্বর। এত বলার পর সুনিতার মুখে চিন্তার রেখা উঁচু হয়ে উঠল। কি হলো সুনিতা, হঠাৎ তোমার মুখে চিন্তা কেন ঝলকাচ্ছে? কি ব্যাপার বলো। আপনি এমন করে বলছেন যেন আপনি কিছুই জানেন না। আরে গত কিছুদিন ধরে গায়ে চুরি হচ্ছে এবং চোর এখনো ধরা পড়েনি। গায়ে এখন থেকে শুধু কয়েকটা বাড়ি বাকি যা চুরি করা থেকে বঞ্চিত। আমাদের ধনের নিরাপত্তা করতে হবে। তুমি শুধু একটা কাজ করো, এই বাক্সটা নিরাপদ জায়গায় রেখে দাও, বাকিটা আমি দেখছি। নিয়ে যাও এটা। জমিদার সেখান থেকে চলে গেল। জমিদার চলে যাওয়ার সাথে সাথে সুনিতা নিজের সাথে বলল, বরং একটা কাজ করি, এই বাক্সটা হাভেলির সেই ঘরে রেখে দিই যেখানে বেকার জিনিসপত্র পড়ে আছে। যদি ভুল করে চোর ঢুকেও পড়ে তাহলে সেই ঘর পর্যন্ত যাবে না। আমি এই সোনার মুদ্রাগুলো সিন্ধুকে রাখবো না। সুনিতা বাক্সটা তুলে হাভেলির বেকার ঘরে গিয়ে রেখে দিল। তখনই হঠাৎ একটা ইঁদুর মাটিতে দৌড়াতে দৌড়াতে এলো এবং সুনিতাকে দেখতে লাগলো। আরে, তোকে তো বড়ই অদ্ভুত লাগছে। এমন দেখছিস যেন আমার ভাষা বুঝছিস। কিছুক্ষণ পর সুনিতা দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। এখন এই চাবিটা কোথায় রাখবো? হ্যাঁ, একটা কাজ করি, বরং এই গামলার মাটির ভেতরে গেড়ে দিই। চোরের কখনো সন্দেহ হবে না আমার মাথাও কতটা কামালের। সুনিতা চালাকি করে চাবিটা গামলার মাটিতে গেড়ে দিল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু সে জানতো না যে সেই ইঁদুরটা দূর থেকে সব দেখছিল। কিছুক্ষণের মধ্যে সেই ইঁদুর বিদ্যুতের গতিতে দৌড়াতে দৌড়াতে গায়ের বাইরে বেরিয়ে গেল এবং একটি গুহায় পৌঁছালো। গুহার ভেতরে একটা 3 ফুটের বামন যুবক টুনকু শুয়েছিল। তুই যে মুহূর্তের অপেক্ষায় ছিলি আমার বন্ধু, সে মুহূর্ত এলো। এমন কোনো সগা নেই যাকে টুনকু ঠকায়নি। তাড়াতাড়ি বলো আমার বন্ধু, কি নতুন খবর এনেছো? বলো বলো। আরে বন্ধু, জমিদারের ফসল সবসময়ের মতোই খুব ভালো দামে বিক্রি হয়েছে। তার স্ত্রী ধনকে একটা বাক্সে রেখে হাভেলির বেকার ঘরে লুকিয়ে রেখেছে এবং চাবিটা গামলার মাটির নিচে গিঁড়ে গিয়েছে। তো আজ রাতে জমিদারের বাড়িতে হবে চুরি। জমিদারকে দিনের বেলায় তারা দেখাবো। খুব ভালো খবর শোনালি তুই আমার বন্ধু, মজা এনে দিলি। এদিকে জমিদার চিন্তিত অবস্থায় বসেছিল যে তখনই তার স্ত্রী সেখানে এলো। কি হলো? এত চিন্তায় কেন বসে আছো? আরে সুনিতা, ও সুনিতা, কোথাও সত্যি চোর এসে গেলে তাহলে গায়ে তো আমার নাক কেটে যাবে। আরে চিন্তার কোনো দরকারই নেই, তুমি আরাম করে ঘুমিয়ে পড়ো। কি বলছো? সোনার শিক্ষে ভরা বাক্স সিন্ধুকে রাখা আছে এবং তুমি বলছো আমি আরাম করে ঘুমাই, সেটাও যখন চোর গায়ে আতঙ্ক মুচিয়ে রেখেছে। কি বলছো তুমি? সুনিতা সব কথা জমিদারকে খুলে বলল। অসাধারণ সুনিতা, অসাধারণ। কি বুদ্ধির ব্যবহার করেছো তুমি। চোরের বাপকেও সন্দেহ হবে না যে আমার বাক্সটা হাভেলির বেকার ঘরে রেখেছি। যদি সে আসেও তাহলে সিন্ধুক খুলতে চেষ্টা করবে এবং সিন্ধুকে কিচ্ছু পাবে না। হা 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 হা। এই বলে দুজনে হেসে উঠল এবং আরামের ঘুম ঘুমিয়ে পড়ল। অর্ধরাতে টুনকু বাবুর এবং তার ইঁদুর দেয়াল পেয়ে হাভেলির ভিতরে ঢুকে পড়ল। আমার বন্ধু, এটাই সেই গামলা যার মাটির নিচে চাবি গেঁথে আছে। বের কর। কিছুক্ষণ পর চাবিটা পেয়ে গেল। ইঁদুর তাড়াতাড়ি সেই বেকার জিনিসের ঘরের দিকে দৌড়ালো যেখানে বাক্স রাখা ছিল। টুনকু তালা ভেঙে বাক্সের কাছে পৌঁছালো। আহা, এমন কোনো সগা নেই যাকে টুনকু ঠকায়নি। জমিদার তো কঙ্গাল হয়ে গেল রে ভাই। এই বলে টুনকু বাবুর বাক্সটা তুলে তার ইঁদুরের সাথে গুহার দিকে চলে গেল। গুহার ভেতরে আগে থেকেই গাদা গাদা ধন রাখা ছিল।
সেই ধর যা টুনকু গায়ে চুরি করে জমা করেছিল। দেখলি আমার বুদ্ধির কামাল। জমিদারের স্ত্রী নিজেকে খুব বুদ্ধিমান ভাবছিল, আমার বুদ্ধির কাছে তার একটাও না চললো। আহ! আর নাহলে কি, এখন যখন সকালে সে ঘরের দরজা খুলবে তখন বুঝবে যে তার থেকেও বেশি চালাক এই দুনিয়ায় আছে। পরের দিন সকালে সুনিতা উঠে সেই বেকার ঘরের দরজা খোলা দেখে চমকে উঠে বলল, হাই হাই ভগবান, আমি লুটে গেছি, আমি বরবাদ হয়ে গেছি। আরে সেই চোর পুরো বাক্সটা তুলে নিয়ে গেছে। সুনিতার চিৎকার শুনে জমিদার দৌড়ে সেখানে এসে পৌঁছায়। এ কি হয়েছে সুনিতা, কি ব্যাপার? যার ভয় ছিল তাই হলো। দেখো না, আমি এই ঘরের ভেতরেই সেই বাক্সটা রেখেছিলাম, যাতে সোনার মুদ্রা ছিল। সেই বাক্স এখন গায়েব, খুঁজে পাচ্ছি না কোথাও। এটা শুনে জমিদারকে সত্যি দিনের বেলায় তারা দেখা যেতে লাগলো। সে কাঁদতে কাঁদতে হাভেলির বাইরে বেরিয়ে গেল। আমি লুটে গেছি রে, লুটে গেছি, বরবাদ হয়ে গেছি গ্রামবাসী, আমি তো বরবাদ হয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে গাঁয়ের মুখিয়া, গাঁয়ের একটা মেয়ে রাধা এবং অনেক গ্রামবাসী সেখানে জড়ো হয়ে গেল। আরে কি হলো জমিদার? জমিদার সব ঘটনা বিস্তারিত বলল। হে ভগবান, তো এখন সেই চোর ছোট বাড়ির সাথে সাথে বড় বাড়িতেও চুরি করতে শুরু করেছে। আরে জমিদার, তোমার হাবেলিতে যদি সেই চোর চুরি করতে পারে, তাহলে আমার তো ভয় হচ্ছে যে আমার বাড়িও নিরাপদ নয়। এমনিতে তো যে কোনো ভাবে এখন আমাদের সেই চোরকে ধরতেই হবে। কিছুক্ষণ পর জমিদার সেখান থেকে চলে গেল। মহল শান্ত হয়ে গেল, সময় কেটে যাচ্ছিল। রাধা তার কাজে লেগে গেল। সে একটা সুন্দর এবং পরিশ্রমী মেয়ে ছিল, যে মাটির পাত্র বানিয়ে তার জীবনযাপন করত। রাধা অনাথ ছিল। একদিন রাধা তার বাড়ির বাইরে পাত্র বানাচ্ছিল, তখন গায়ের মুখিয়া সেখানে এলো। রাধা, গত কয়েকদিন ধরে আমাদের গায়ে চুরি তো হয়নি, কিন্তু যখনই গায়ে শান্তি হয় সেই চোর কোনো না কোনো বড় ধামাকা করে, তাই সাবধান থাকিস মা। প্রধান সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর রাধা তার পাত্র বাজারে নিয়ে গেল। তখন দূর থেকে একজন ঘোড়সওয়ার এসে পৌঁছালো। তার ঘোড়ায় বোঝা এবং জিনিসপত্র লদ্দাচ্ছিল। যেই সে তার চোখ রাধার পাত্রের ওপর পড়ল, ঘোড়সওয়ার রাধার কাছে এসে পৌঁছালো এবং তাকে মন দিয়ে দেখতে লাগলো। আপনি তো এই গায়ের আশেপাশের মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি অন্য রাজ্য থেকে এসেছেন। আমি একজন ব্যবসায়ী এবং আমি অন্য রাজ্য থেকে নয়, অন্য দেশ থেকে এসেছি। আমাদের কাফেলা এখান থেকে একটু দূর জঙ্গলে আছে। তাহলে তো আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আমাদের গায়ে একটা চোরের আতঙ্ক আছে। আমার তার চিন্তা নেই এবং গায়ে ঘুরে ঘুরে ব্যবসার জন্য পছন্দমতো জিনিস বাছাই করি। তা তোমার পাত্রগুলো খুব বিশেষ। ওয়াও, সুন্দর মাটির পাত্র এবং রঙের তালমেল তো দেখো। ওয়াও ওয়াও, এমন লাগছে যেন রাজপ্রাসাদের জন্য বানানো। যদি আপনি আমার পাত্র কিনতে চান, তাহলে এটা আমার জন্য খুশির কথা। তাহলে বলো এই সব পাত্রের কত দাম? মাত্র 5টা সোনার মুদ্রা। খুব সরল তুমি। ভালো, এটা বলো তোমার নাম কি? আমার নাম রাধা। আমি চাইলে উঁচু দামও বলতে পারতাম। আমি ততটুকু লাভ নিই যাতে আমাকে খালি পেট না থাকতে হয়। ধনের লোভ নেই। তো দেখো, আমি তোমার সব পাত্র কিনতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। আমার কাছে এখন ধন শেষ হয়ে গেছে। আপনি অন্য দেশ থেকে এসেছেন। অতিথি আমাদের এখানে ভগবান সমান মনে করা হয়। আপনার কাছে ধন নেই, তাহলেও আপনি পাত্র এমনি নিয়ে যেতে পারেন। ব্যবসায়ী পকেট থেকে একটা অদ্ভুত মোহর বের করলো, যা সোনার কিরণে চকচক করছিল। এটা নাও রাধা, আমি তোমার মাটির পাত্রের বদলে তোমাকে এই জাদুকরি মোহর দিতে চাই। এই নাও। জাদুকরি মোহর? হ্যাঁ, আমাদের দেশে প্রত্যেক ব্যবসায়ীর কাছে জাদুকরি মোহর থাকে। এর চমৎকার খুব নিরালা। কিছু সময় তোমাকে নিজে থেকেই অনুভব হয়ে যাবে। তুমি এটা শুধু কাছে রাখো। নাও। না, এটা আপনিই রাখুন। যদি চোর এটার খোঁজ পেয়ে যায়, তাহলে জাদুকরি মোহরও চুরি করে নেবে। চিন্তা করো না রাধা, যদি কেউ এটা চুরি করে নেয়, তাহলেও এটা ঘুরে ফিরে তোমার কাছেই ফিরে আসবে। এটাই এর প্রথম চমৎকার, এবং ধীরে ধীরে এর আরও চমৎকার তোমাকে বোঝা যাবে। চিন্তা করো না। রাধা জাদুকরি মোহরটা কাছে রেখে দিল। ব্যবসায়ী পাত্র নিয়ে চলে গেল।
দূর থেকে সেই ইঁদুরটা সব দেখছিল। সে দৌড়ে গুহায় পৌঁছে সব ঘটনা টুনকুকে বলে দিল। হাহা, আমার এমন কোনো সগা নেই যাকে টুনকু ঠকায়নি। তো বন্ধু, আজ রাতে আমি সেই জাদুকরি মোহর চুরি করে নেব। এখন তুমি দেখো। সন্ধ্যায় রাধা জাদুকরি মোহর বাড়ির একটা আলমারিতে রেখে দিল। রাত গভীর হতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এ হে 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 হে, এ তো বৃষ্টি শুরু হয়ে গেছে টুনকু। তো কি হয়েছে? বৃষ্টি কি মনে করে যে সে আমার পায়ের পদক্ষেপ রুখে দেবে? এ তো তার ভুল। চল, আয় 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 আয়। কিছুক্ষণের মধ্যে টুনকু কম্বল মুড়িয়ে রাধার বাড়িতে ঢুকলো। সে চাপা পায়ে আলমারি পর্যন্ত পৌঁছালো যেখানে মোহর রাখা ছিল। টুনকু মোহরটা তুললো এবং খুব আস্তে বাইরে বেরিয়ে গুহা পর্যন্ত পৌঁছে গেল। হা, কি সঠিক জিনিস এটা। বন্ধু, কাল থেকে প্রধানের বাড়িতে নজর রাখো। গায়ে 3 জন ধনী আছে, জমিদার, প্রধান এবং বলরাম। জমিদারকে তো আমি লুটে ফেলেছি, এখন বাকি আছে প্রধান এবং বলরাম। এমন কোনো সগা নেই যাকে টুনকু ঠকায়নি। রাধার ঘুম খুলে গিয়েছিল। সে দেখলো আলমারি খালি, মোহর গায়েব। ওহো না, তো অবশেষে সেই চোর এখানেও এসে গেছে। সে কি করে জানলো মোহর আমার কাছে আছে? সে এসব খবর কোথা থেকে পায়? রাধার চোখে জল চলে এলো। সে আঙ্গারে গিয়ে বসলো। তখনই তার চোখ পড়ল মাটিতে পায়ের ছাপের ওপর। কাল রাতে এত বৃষ্টি ছিল, তবু এই পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নিশ্চয়ই সেই চোরের। রাধা সেই ছাপগুলো মন দিয়ে দেখতে লাগলো। অন্যদিকে মুখিয়ার স্ত্রী ভাগ্যবতী চিন্তিত হয়ে বসেছিল। তখন মুখিয়া ভিতরে এলো। কি হলো ভাগ্যবতী, তুমি এত চিন্তায় কেন বসে আছো? আমাদের মেয়ের বিয়ে কাছে এসছে। আমার ভয় হচ্ছে কোথাও মেয়ের গয়না চুরি না হয়ে যায়। আমি সব গয়না সিন্ধুকে রেখে এসেছি। ওহো, কতবার বলেছি যে শুভ শুভ বলো। চিন্তা করার কোনো কারণ নেই। সিন্দুকের চাবি আমার কুর্তার পকেটে থাকে। কিন্তু দূর থেকে ইঁদুর তাদের সব কথা শুনছিল। বড় নিজেকে হোশিয়ার ভাবছে। ইঁদুর দৌড়ে গুহায় পৌঁছে টুনকুকে সব কথা বলে দিল। বন্ধু, প্রধানের সিন্ধুকের চাবি তো আমার কাছে। সে স্বপ্নেও ভাবেনি যে কেউ তাকে লুট করতে পারে। এই দেখ। আহা, খুব ভালো। তো শুধু আজ রাতে তার সিন্ধুক খালি করে দেব। তাতে তার মেয়ের দিনমোহরের গয়না আছে না। এখন দেখো হোশিয়ারি কিভাবে ধরা খায়। চোর চোর, ধরো ধরো। যদি এটাকে না ধরা হয় তাহলে এই সিন্ধুকে সব গয়না নিয়ে যাবে। চোর চোর, ধরো। হে ভগবান, আমরা বারবার বেঁচে গেছি। কি হলো টুনকু, আজ তুমি প্রথমবার খালি হাতে ফিরলে? কি ব্যাপার? প্রথমবার এমন হয়েছে আমি ব্যর্থ হয়েছি। যেই আমি সিন্ধুক খুলেছি কেউ চিল্লিয়ে উঠল, চোর চোর চোর। আমি ভয় পেয়ে গেলাম। কোথাও কারো আমার উপর রহস্য যেন না জানা যায়। আমি উল্টো পা দিয়ে পালিয়ে সোজা এখানে এসে থামলাম। আমার তো এটা বোঝা যাচ্ছে না কে চিল্লালো এটা। এখন এটা কালই জানা যাবে। টুনকু গভীর চিন্তায় ডুবে গেল। সে জাদুকরি মোহর তুলে মন দিয়ে দেখতে লাগলো। হঠাৎ মোহর থেকে সোনালি আলো ছড়াতে লাগলো। জানি না তোর রহস্য কি, তুই কবে যে তোর চমৎকার দেখাবি। পরের সকালে গায়ের চৌপাঠে ভিড় ছিল। মুখিয়া, জমিদার এবং গায়ের অনেক লোক সেখানে জড়ো ছিল। আমি পুরো গ্রামের সবাইকে জিজ্ঞেস করেছি যে কে চোর চোর আওয়াজ দিয়েছে, কিন্তু সবাই অস্বীকার করেছে। আরে যেই আওয়াজ দিয়েছে প্রধান, সে তো তোমার ভালোই করেছে না। যদি সেই আওয়াজ আমার হাবিলিতেও হতো তাহলে আমার সোনার বাক্স গায়েব হতো না। ওদিকে ইঁদুর দৌড়ে আবার টুনকুর কাছে পৌঁছালো। টুঙ্কু, প্রধান বিরক্ত যে চোর চোর বলে আওয়াজ কে দিয়েছে। আহ, জানি না কে নাকে দম লাগিয়ে রেখেছে, কিন্তু বন্ধু এখন কিছু বড় ধামাকা করতে হবে আমাকে, যাতে গ্রামবাসীদের হোশ উড়ে যায়। যাও, বলরাম জহরের বাড়িতে নজর রাখো। আমি আজ রাতে সেখানেই চুরি করব। হ্যাঁ, আমার নজরের দরকার নেই উস্তাদ। বলরামের কাছে কিছু হীরা আছে যা সে সবসময় তার তাকিয়ার নিচে রাখে। তো ঠিক রইলো, আজ রাতে বলরামের হাবেলিতে চুরি হবে। এমন কোনো সগা নেই যাকে টুনকু ঠকায়নি। আহা হা।
টুনকু জাদুকরি মোহর তুলে মুচকি হেসে বলল, হা 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 হা। এবার আমি দেখবো জাদুকরি মোহর তো চমৎকার অবশ্যই কবে দেখাবি। এখন তুইও আমার সাথে চলবি, চল চল। রাত গভীর হয়ে গিয়েছিল এবং পুরো গাঁও গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিল। টুনকু চাপা পায়ে বলরামের বাড়িতে ঢুকলো। বলরাম তার পারঙ্গে ঘোড়া বেচে ঘুমাচ্ছিল। দেখো টুঙ্কু কত আরামে ঘুমোচ্ছে এইটা, জোরে জোরে নাক ডাকিয়ে। আজ রাতের পর আরামের ঘুম আর ঘুমাতে পারবে না, হা 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 হা। এখন তুমি দেখো। টুনকু ধীরে ধীরে বলরামের বালিশের কাছে পৌঁছালো। সে খুব চালাকি করে বালিশের নিচ থেকে হীরার পুঁটলি বের করলো, কিন্তু পরের মুহূর্তে ইঁদুর জোরে আওয়াজে চিল্লাতে শুরু করলো। চোর চোর, দেখো বলরাম কাকা, এটা তোমার হীরা চুরি করেছে। গ্রামবাসী, এটা চোর, ধরো এটাকে। চোর চোর চোর। আরে মূর্খ, তুই কি করছিস? এখন বুঝলাম প্রধানের বাড়িতেও আওয়াজ তুই দিয়েছিলি না। ভয়ে আমি চিনতে পারিনি, কিন্তু আজ তো তোর মুখই দেখে ফেললাম। চোর চোর, ধরো এটাকে। চোর। তোকে তো বেটা আমি পরে দেখবো। কিন্তু ইঁদুর একটানা সোর সোর বাইরে আওয়াজ দিতে থাকলো। টুনকু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। সে দৌড়ে সোজা গায়ের তার ঝুপড়িতে গিয়ে লুকিয়ে পড়লো। ইঁদুর সেখান থেকে পালালো। ওদিকে বলরামের ঘুম ভেঙে গেল। সে তাকিয়ে নিচে হাত দিল, কিন্তু হীরার পুঁটলি গায়েব। গ্রামবাসীরা, আমি তো লুটে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমার হীরা চুরি হয়ে গেছে। আরে রে রে, লুটে গেছি রে। গদ্দার কথাকার, তোর প্রতি এমন আশা ছিল না। আমার কথা বিশ্বাস কর টুনু, আমি তোর বন্ধু। তুই আমার বন্ধু নস, তুই গদ্দার গদ্দার। মুখিয়ার বাড়িতেও তুই আওয়াজ দিয়েছিলি এবং আজ আবার তুই আওয়াজ দিয়েছিস। গদ্দার কথাকার। না না না, আমার উপর বিশ্বাস কর টুঙ্কু, আমি নিজেই জানি না যে আমার থেকে এসব কি করে হলো। আমি কখন চোর চোর চিল্লাতে শুরু করলাম, আমার জানাই ছিল না। তখন ঝুপড়ির দরজা খুলল। রাধা ভিতরে এলো। তার চোখে ক্রোধ ছিল। টনকু, সারা গ্রামবাসী তোকে কত ভালো ভাবতো। আমার তো সেই দিনই সন্দেহ হয়ে গিয়েছিল যখন আমার বাড়ি থেকে সেই জাদুকরি মোহর গায়েব হয়েছিল। সেই রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু পরের সকালে আমি আমার আঙ্গনের ছোট ছোট পায়ের ছাপ দেখেছি। আমি তখনই গেছে গিয়েছিলাম যে চুরি কোনো ছোট বামন করেছে, এবং তুই এই গাঁয়ের সবচেয়ে ছোট। তুই সারা গ্রামকে বরবাদ করে দিয়েছিস। তোর গরিবদের উপর একটুও দয়া আসেনি। তুই না ধনী ছেড়েছিস না গরিব। কেন করলি তুই এমন টনকু? টুঙ্কুর ওপর অভিযোগ করো না রাধা। হে ভগবান, এ তো মায়াবী। একটা ইঁদুর মানুষের ভাষায় কথা বলছে। এ রাধা, এই গ্রামবাসীদের যাদের নিয়ে তোর এত দুঃখ হচ্ছে না, সেই গ্রামবাসীরা এরই লাইক। হ্যাঁ তোর মানে কি টুনকু? রাধা, আমি সবসময় এমন ছিলাম না, এই গ্রামবাসীরাই আমাকে এমন হতে বাধ্য করেছে। তোর জানা আছে, শুরুতে আমি চুরি শুধু পেটের আগুন নেবানোর জন্য করেছিলাম, কিন্তু তারপর এতে আমার মজা লাগতে শুরু করলো। আমার লোভ বেড়ে গেল এবং আমি প্রতিশোধের আগুন আমার ভিতর জ্বলে উঠল। আখির তোর সাথে এমন কি হয়েছিল যে তুই এত বদলে গেলি? আমি তোকে বাল্যকাল থেকে চিনি, তুই তো খুব ভালো ছিলি টুনকু। তুই শুনতে চাস তো? ঠিক আছে শোন, এটা সেই সময়ের কথা। দুদিন ধরে কিছু খাইনি, কি করব? একটা কাজ করি, বলরাম কাকার কাছে যাই, হয়তো সে আমাকে কিছু দেবে। টুনকু আশায় ভরা বলরামের বাড়িতে পৌঁছালো। বলরাম কাকা, দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে কিছু কাজ দাও, না হলে কিছু খাবার দাও কাকা। আরে বামন, তুই কোন কাজের রে? এ 3 ফুটিয়া ছোট ছোট তো হাত, খিতে কি কাজ করতে পারবি? চল 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 চল, দূর হয়ে যায় এখান থেকে। শরীরে খাটো হলেও বলরাম কাকা শক্তিতে না যা বলবে তাই করে দেব। ভালো, তো চল আমার সাথে পঞ্জালোর দেখা তো, চল আয়। কি হলো, ভয় পেয়ে গেল? ও লে 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 লে, ও লে পিজি পিজি, চল চল যা এখান থেকে। তুই কোনো কাজের না, এ কথা তোর মাথায় বসিয়ে নে, বুঝলি? টুনকু চুপচাপ সেখান থেকে চলে গেল। তারপর সে জমিদারের হাবিলিতে পৌঁছালো। শেঠজি, ও শেঠজি, আমাকে কিছু কাজ দিন, দুদিন ধরে আমি ক্ষুধার্ত। দুদিন ধরে? আরে কোনো কাজ নেই আমার কাছে, খরায় সবার অবস্থা খারাপ করে দিয়েছে। খেতে যাদের কাজ দিয়েছিলাম তাদেরও ছাড়িয়ে দিয়েছি। ভালো তো, তাহলে কোনো ঋণ দিন, যখন কাজ পাবো শোধ করে দেব আপনাকে। 3 ফুটিয়া, শোন, ঋণ কেউ বিনামূল্যে পায় না, কিছু গিরবি দিতে হয়। তোর কাছে কি আছে? তোর কাছে তো পুরো কদও নেই, এবং বাকি কি হবে?
দুই কুড়ি ঝুবড়িতে থাকে, এখন ঋণ নিতে এসেছে। চল যা এখান থেকে, বেরো। টুনকু গিরগির করতে লাগলো, কিন্তু জমিদার দয়া করেনি। তারপর সে মুখিয়ার কাছে গেল। প্রধানজি, প্রধানজি, আপনি তো গায়ের প্রধান, আমাকে সাহায্য করুন। আমি আমি ক্ষুধার্ত। তো আমি কি করব? তো তুই ক্ষুধার্ত তো দেখছিস না, খরা পড়েছে, গ্রামের সবাইকে সাহায্য চাই। তুই কোনো অন্য কাছিস? তা তোর তো এতটুকু পেট, তাতে ভুক লাগে কি? এখন কি দেখছিস? চল বেরো এখান থেকে, কোথাও গিয়ে ভিক্ষা চা। টুনকুর চোখে জল এলো। সে পুরো গায়েতে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ হাত বাড়ায়নি। ক্ষুধার্ত এবং তৃষ্ণায় কাতরে টুনকু জঙ্গলের দিকে বেরিয়ে গেল। সেখানেও গাছ শুকিয়ে গিয়েছিল। হে ভগবান, এখন আমি কি করব? ভেবেছিলাম জঙ্গলে ফুল ফল খেয়ে নেব, কিন্তু এখানেও তো খরা পড়েছে। কি করব আমি? তখনই তার চোখ পড়ল একটা ইঁদুরের ওপর, যে একটা ফল খাচ্ছিল। টুনকু দৌড়ে গিয়ে ফলটা তুলে নিল। আরে, তোর লজ্জা লাগে না? একটা মানুষে আমার ফল চুরি করলি? হে ভগবান, এ আমি কি দেখছি? এক ইঁদুর মানুষের মতো কথা বলছি। কোথাও কোথাও তুমি রাক্ষস নও তো? আমি রাক্ষস না, আমি জাদুকরি, জঙ্গল থেকে এসেছি। সেখানকার জীব মানুষের ভাষা বলতে পারে। তুমি খুব দুঃখী লাগছো। কে তুমি? টুনকু তাকে তার দুঃখ বলল। চলো, তুমি আমার সাথে চলো। জঙ্গলের ভিতরে এমন একটা গাছ আছে যাতে সবসময় ফল লাগা থাকে। তোমার ক্ষুধাও তাতে মিটে যাবে। চলো। ইঁদুর টুনকুকে তার সাথে নিয়ে গেল। টুনকু তৃপ্ত হয়ে ফল খেলো। তার চোখে জল ছিল। ও, তোমাদের দুনিয়ার লোক কত নির্দয় টুনকু। আমাদের জঙ্গলের জীব কিন্তু এমন না। টুনকুর চোখে রাগ উঠে এলো। ও বন্ধু, যদি তুমি আমার সাথে সাথ দাও, তো আমি এই গ্রামবাসীদের শিক্ষা দেব। আমার তো মন বলছে তোমার সাথে বন্ধু হয়ে যেতে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার সাথে থাকবো, কিন্তু মনে রেখো, আমার রহস্য তুমি কাউকে বলবে না। চিন্তা করো না বন্ধু, কেউ কিচ্ছু জানতে পারবে না। এখন সেই গ্রাম যে আমাকে ক্ষুধার্ত মরতে দিয়েছে, সেই গাঁওকেই আমি বরবাদ করে দেব। তোর সাথে খুব খারাপ হয়েছে টুনকু। হ্যাঁ রাধা, আমি চোর হতে চাইনি, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে। আমার ছোট কদরে উপহাস করা হয়েছে। ক্ষুধার্ত আমি কাতরাচ্ছিলাম, জানি না কি কি বলা হয়েছে। কেউ আমার উপর দয়া করেনি, তাই আমি করেছি যা অন্যরা আমার সাথে করেছে। টুনকু, তোমার কাহিনী আমি আগে থেকেই জানতাম, কিন্তু এখনো বুঝতে পারিনি যে কেন আমি বারবার চোরের আওয়াজ দিতে লাগলাম। আমি তো তোমার বন্ধু ছিলাম, তাহলে তোমাকেই কেন ধরাতে লাগলাম? তখন হঠাৎ জাদুকরি মোহর থেকে হালকা সোনালি আলো ছড়িয়ে গেল, এবং তার ভেতর থেকে একটা আওয়াজ গুঞ্জরিত হলো। এসব আমার চমৎকারের প্রভাব। আমি জাদুকরি মোহর। যখনই আমি কোনো খারাপ মানুষের কাছে যাই, আমি তাকে খারাপ থেকে আটকাই, এবং যখন কোনো ভালো মানুষের কাছে যাই, তাহলে তার ভাগ্য বদলে দিই। ব্যবসায়ী সত্যি বলেছিল, ধীরে ধীরে তোমার চমৎকার জানা যাবে। যখন মানুষ তার মন শুদ্ধ করে এবং লোভ থেকে মুক্ত হয়, তখন আমি তার দ্বারা যে কোনো বস্তুকে সোনায় পরিণত করি। টুনকু, আমার তোর সাথে পুরো সহানুভূতি আছে, কিন্তু মনে রেখো, যদি খারাপের বদলা খারাপে নেওয়া হয়, তাহলে দুনিয়ায় কোনো জীবিত থাকবে না। আমি চাইলে তোর সত্যি গ্রামবাসীরার বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমার বিশ্বাস তুই বদলাতে পারিস। এখনো সময় আছে। চুরি করা জিনিস ফিরিয়ে দে এবং নতুন জীবন শুরু কর। টুনকুর চোখ নরম হয়ে গেল। হ্যাঁ বন্ধু, অনেক চুরি হয়ে গেছে। যতটা শিক্ষা দেওয়ার ছিল দিয়েছি আমরা। ঠিক আছে, আমি সব গ্রামবাসীদের ফিরিয়ে দেব, কিন্তু সত্যি বলে। পরের সকালে গায়ের চৌপাটে সবাই জড়ো ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করেছি, কিন্তু শুধু এই কারণে যে তোমরা সবাই আমাকে জীবন্ত মরতে বাধ্য করেছিলে। আরে এই মানে তুই সেই চোর ছিলি যে আমাদের বাড়িতে আসতো? হ্যাঁ, এবং এখন তার হৃদয় বদলে গেছে। চাইলে পালাতে পারত, কিন্তু না, পালায়নি। যদি এটাকে চোর বানানো হয়েছে, তাহলে তাই তোমরা সবাই করেছ, কারণ সময় মতো কেউ সাহায্য করেনি। হ্যাঁ, আমাদের মাফ করে দে টুনকু, আমাদের ভুল হয়েছে, মাফ করে দে। টুনকুর চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে গুহার রাস্তা পড়ল। গাঁওয়ালারা গুহায় গিয়ে তারা চুরি করা জিনিস ফিরিয়ে নিয়ে এলো। রাধা কেঁদে ফেলল। টুনকু, আমার কোনো ভাই নেই। আজ থেকে তুই আমার ভাই হবি। আমার কাছে থাকবি সব সময়। রাধা ঠিক বলেছে টুনকু,
এখন তুই তার সাথে থাক। আমার সময় শেষ। আমার জঙ্গলের সঙ্গী আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি তোমাদের সাথে দেখা করতে আসব। আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে। টুনকো হাসলো, সে তার বন্ধুকে বিদায় জানালো। এখন সে রাধার সাথে থাকতে লাগলো। গাঁয়ের লোকেরা তার প্রেম করতে লাগলো। কখনো কখনো খারাপ মানুষের ভেতর থেকে না পরিস্থিতি থেকে জন্ম নেয়। টুনকো শিখিয়েছে যে যদি হৃদয়ে বদলে যায় তো সবচেয়ে বড় চোরও সাধু হতে পারে।